মির্জাফর কি সত্যি বেঈমান ছিল নাকি ইতিহাস তাকে বেঈমান বানিয়েছে? যদি আমরা সাধারণভাবে দেখি 1757 সালে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, শুধুমাত্র মির্জাফর নয়, নবাবের সভাসদের মধ্যে অনেকেই সিরাজের বিরুদ্ধে ছিলেন। মির্জাফর ছাড়াও ঘসেটি বেগম, যিনি কিনা নবাব সিরাজউদ্দৌলার নিজের মাসি ছিলেন, জগৎ শেঠ, যার কাছে তৎকালীন সময় বাংলার সব থেকে বেশি টাকা ছিল এবং তার নিজের টাকা ছাপানোর মেশিন ছিল। জগৎ শেঠের কাছে এত পরিমাণে টাকা ছিল যে নবাব সহ ইংরেজদেরও তিনি টাকা সুদে দিতেন। রাজবল্লভ, রায়দুল্লভ, উমিচাঁদ এরা সবাই নবাবের বিশ্বস্ত সেনাপ্রধান ছিল। এমনকি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করেছিল পলাশির যুদ্ধে। ইতিহাস বলে রাজ পরিবারে ফ্যামিলি পলিটিক্স কোনো বড় ব্যাপার নয়। আমরা যদি যোগ্যতার দিক দিয়ে বিচার করি তাহলে সিরাজের থেকে মির্জাফর নবাব হওয়ার দৌড়ে অনেক গুণ এগিয়ে। যুদ্ধ কৌশলেও মির্জাফর অনেক সবল ছিলেন। উড়িষ্যায় তিনি মারাঠাদের পরাজিত করেন। মির্জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের বড় জামাই এবং সেনাপতি, আর সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দী খানের ছোট মেয়ের ছেলে। এদিক দিয়ে দেখলেও বাংলার নবাব হওয়ার দৌড়ে সেই মির্জাফরই এগিয়ে। চরিত্রের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে মির্জাফর ছিলেন একজন ধার্মিক লোক এবং তার অনুসারী ছিলেন অনেক। যেহেতু তিনি ধর্মকর্ম এবং রাজকার্য নিয়েই পড়ে থাকতেন, তাই তিনি আশা করেছিলেন আলীবর্দী খানের মৃত্যুর পরে তিনিই হবেন বাংলার নবাব এবং তার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। অপরদিকে সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের ছোট মেয়ের ছেলে হওয়ায় সে ছিল খুব আদরের, আর এই আদরের জন্যই সিরাজ বাদর হয়ে উঠেছিল। সিরাজ প্রথম থেকেই অধার্মিক ছিলেন, তিনি মদ এবং নারী নিয়েই বেশিরভাগ সময় কাটাতেন। শুধুমাত্র আলীবর্দী খানের আদরের হওয়ার জন্যই সিরাজকে বাংলার নবাব হিসাবে ঘোষণা করেন আলীবর্দী খান। আর সিরাজকে নবাব ঘোষণা করার পর থেকেই শুরু হয় পারিবারিক ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের নেতৃত্বই দিয়েছিলেন মির্জাফর। সিরাজউদ্দৌলার শাসনে বাংলার সাধারণ মানুষের মধ্যে মতবিদ্বেষ সৃষ্টি হয়েছিল, কারণ শাসক হিসাবে সিরাজ মোটেও ভালো ছিল না। যেহেতু তিনি বেশিরভাগ সময় মদ এবং নারী নিয়েই ব্যস্ত থাকতেন, ফলে ধার্মিক জনগণের কাছে তিনি দৃষ্টিকটু ছিলেন। আবার সেই সময় কৃষিক্ষেত্রে ব্যাপক ধস নেমেছিল, ফলে সাধারণ মানুষের মধ্যে সিরাজকে নিয়ে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। ধর্মীয় রীতিনীতি এবং রাজকার্য নিয়ে ব্যস্ত থাকা সৎ ইমানদার মির্জাফরকে অনেকেই বাংলার নবাব হিসাবে দেখতে চেয়েছিল। তখন সিরাজউদ্দৌলার প্রতি শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এমনকি তার সভাসদের মধ্যেও অনেকে তার বিরোধিতা করেছিল। এমনকি তারা চাইছিল নবাব সিরাজকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব হিসাবে দেখতে। মির্জাফর যখন বুঝতে পেরেছিল বাংলার একটা বিরাট অংশ তাকে বাংলার নবাব হিসাবে দেখতে চায়, ঠিক তখনই মির্জাফরের মধ্যে সিংহাসন দখলের লোভ দেখা দিয়েছিল। তখন তিনি সিরাজের বিরুদ্ধে একটি শক্তিশালী চক্র গঠন করে এবং সিরাজকে ক্ষমতার থেকে সরানোর পরিকল্পনা শুরু করে। আর এই সময় ইংরেজরাও এই ষড়যন্ত্রে যোগদান করে। ইংরেজরা নবাবকে উস্কানোর জন্য নবাবের বিনা অনুমতিতেই কলকাতায় ফোর্ট গঠন করে। এখন প্রশ্ন আসতেই পারে, নবাবকে উপেক্ষা করে ইংরেজরা এই ফোর্ট গঠন করার সাহস পেল কোথা থেকে? তৎকালীন সময় ঢাকার জমিদারিত্বের দায়িত্বে ছিলেন ঘসেটি বেগম। সে নিজেই একজন সিরাজ বিরোধী। জানা যায় তিনি প্রচুর পরিমাণে অর্থ ইংরেজদের দিয়ে সাহায্য করেছিল এই পোর্ট নির্মাণে। আর মুর্শিদাবাদ থেকে মির্জাফর নবাবকে সরানোর জন্য ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে। আর এই ষড়যন্ত্রের ফলই হলো 1757 সালের পলাশির যুদ্ধ, এবং এই যুদ্ধের ফলে সিরাজের পতন হয় আর মির্জাফরকে বাংলার নবাব হিসাবে ঘোষিত হয়। এখানে মির্জাফর একটা জায়গায় ভুল করেছিল। পলাশি যুদ্ধের পরে যখন ইংরেজ সেনারা ক্লান্ত ছিল, তখন যদি মির্জাফরের অধীনে থাকা বিরাট সৈন্য এই গুটি কতক ইংরেজ সেনার পরে আক্রমণ করে বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করত, তাহলে হয়তো মির্জাফর নামটা আর গালাগালিতে পরিণত হতো না, এবং ইংরেজদের 200 বছরের দাসত্বের কোনো ইতিহাস ভারতবর্ষে রচিত হতো না।